বেশ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। রাষ্ট্র বিনির্মাণ ও প্রত্যাশা এবং রাজনৈতিক পরিবেশ এই শিরোনাম আমরা আজ কথা বলবো। স্টুডিওতে কথা বলার জন্য আমার সঙ্গে দুজন অতিথি সরাসরি যুক্ত আছেন। আমরা পরিচয় করে দিতে চাই। আছেন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি আইনজীবী এবং আছেন ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা সহযোগী অধ্যাপক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকে। আমরা সরাসরি একটু আলোচনায় যেতে চাই। আবু হেনা রাজ্জাকি, আপনার কাছে আসি। দেশের রাজনৈতিক পরিস্থিতিটি আসলে এখন কেমন? একটি রক্তস্নাত একটি বিপ্লবের পর অত্যন্ত স্পর্শকাতর সময় আমরা অতিবাহিত করছি, যদি একটি দুর্যোগকালীন মুহূর্ত পার করছে বাংলাদেশ। বন্যা কবলিত 50 লাখেরও বেশি মানুষ, বহু হতাহতের মধ্য দিয়ে রক্তের দাগ এখনো মুছেনি। সেই সংস্কারের পথে বাংলাদেশ কতটুকু এগোচ্ছে এর মধ্য দিয়ে? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচক স্নিগ্ধা ম্যাডাম এবং দেশ টিভির সমস্ত দর্শক শ্রোতা সবাইকে আমার শুভেচ্ছা। দেখেন, আসলে তো আমরা সবাই জানি যে একটা কঠিন পরিস্থিতি দেশে চলছে এবং বিশেষ করে জুলাই হত্যা, যেটা আমরা বলি, জুলাই হত্যার মাঝখান দিয়ে আমাদের অভ্যুত্থান তথা বিপ্লব বলতে যেটা বোঝায় সেটা চূড়ান্ত হয়েছে। তারই পাশাপাশি একটা নতুন সরকার বসলো এবং একই সময় বন্যা, সব কিছু মিলে কিন্তু আমরা খুব খারাপ একটা পরিস্থিতির মধ্যে আছি। এরই ভিতরে ধরেন নির্বাচনী ডিমান্ডও ইনডাইরেক্ট আছে, কবে নির্বাচন দেওয়া হবে, রোডম্যাপ চাওয়া হচ্ছে। আবার আমাদের প্রধান উপদেষ্টা তিনি যেমন ভাষণ দিয়ে বলেছেন যে আমার নিয়োগকর্তা ছিল ছাত্র জনতা এবং তারা যখন আমাকে বলবে আমি চলে যাব। পাশাপাশি নির্বাচনের বিষয়ে বলেছেন যে এটা রাজনৈতিক সিদ্ধান্ত, সুতরাং রাজনীতিবিদরা বলবেন আমি কখন যাব, আমাকে কখন আপনারা বিদায় দিবেন। কেননা আমাদের নিজ নিজ যে কর্মক্ষেত্র সেখানে আমরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। এটা কেন বলছি, বিষয়টা হচ্ছে ডক্টর ইউনূস, যদি আমি পার্সোনালি ডক্টর ইউনূসের কাছে যাই ব্যক্তি হিসাবে, একটা ব্যক্তির সাফল্য কত হতে পারে? আমার কাছে মনে হয় পৃথিবীতে এইরকম একজন ব্যক্তি, বিশেষ করে বাংলাদেশের মতো আমরা যত কথাই বলি আমরা তো খুব বড় মাপের দেশ না, খুব ধনী দেশও না, সেই ক্ষেত্রে ইউনূস সাহেবের মতো একটা ব্যক্তি বাংলাদেশে, আমার কাছে মনে হয় তার যে টেলিফোন ডাইরেক্টরি তাতে বোধহয় অলমোস্ট পৃথিবীর সব রাষ্ট্রপ্রধানের টেলিফোন নাম্বার আছে এবং সে ফোন করলে বোধহয় অলমোস্ট সবাই সরাসরি ফোনটা ধরে। মানে এইরকম একটা মানুষ, এত বড় আমি বলছি না রাজনীতিবিদ হিসেবে বিখ্যাত, আমি তার ব্যক্তি নেম ফেম সম্পর্কে বলছি। বা এখন এই মুহূর্তে ইউনূস সাহেবকে যে দাবি দিয়ে ছাত্ররা বসাইছে, আমরা বসাইলাম সবাই মিলে বা মেনে নিলাম, তাতে আমার কাছে মনে হয় তার মতো একটা লোক বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়ে খুব বেশি কিছু উনি অর্জন করবেন বলে আমি মনে করি না। কারণ আপনি যদি এইভাবে স্বাভাবিকভাবে তুলনা দেন যে আমি একটা বিশাল 5 স্টার হোটেলের মালিক, আমার মতো লোক চৌধুরীপাড়া আবুল হোটেলটা চালাচ্ছে এখন, অর্থাৎ সোনা 5 স্টার হোটেলের মালিকের জন্য ওটা কোনো বিষয় না। তো ইউনূস সাহেব সেই জায়গাটায়, ইউনূস সাহেবকে আমাদের কোঅপারেশন করা উচিত। এখন আসেন, অনেকগুলা ডিমান্ড এখানে আসছে যে ইনডাইরেক্ট সবাই নির্বাচন চায়, শুধুমাত্র জামাতকে দেখলাম উনি কিছুটা সময় ওনারা দিতে চাচ্ছেন, মানে একে সংস্কার করার জন্য একটা সময় দেওয়া বোঝা যায়। সম্প্রতি বোধহয় ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা কালকে দেখা করেছেন, দেখা করার পরে বাইরে এসে বলছেন আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং নির্বাচন সম্বন্ধে তাকে প্রশ্ন করার পর বলছেন তারিখটা ওনারা দিবেন, দ্যাট ইজ ইউনূস সাহেবরা। আমি এখন ইউনূস সাহেবের বাধ্যবাধকতা বলতেছি। ইউনূস সাহেব কিন্তু, আমি ব্যক্তি ইউনূস সাহেব বললি হয়, পুরো পরিষদ আমি বলছি, ইউনূস সাহেবরা কিন্তু এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে তাদেরকে বসানো হয়েছে এবং এটা কিন্তু অভ্যুত্থান বলে, গণ অভ্যুত্থান বলি না আমি। বাংলাদেশে 3টা অভ্যুত্থান হয়েছে, এরশাদ অভ্যুত্থান, 96-এর খালেদা অভ্যুত্থান এবং থার্ড এইটা, ওইগুলা সব ছিল ঢাকা কেন্দ্রিক, ওই দুইটা এরশাদেরটা এবং খালেদারটা। অনলি অভ্যুত্থান হইল এটা, যেটা বাংলাদেশ ব্যাপী হয়েছে, এটা অভ্যুত্থান নয়, এটা বিপ্লব। এবং আপনি যখন এই বিপ্লবের মাধ্যমে সরকার গঠন করবেন, তার মানেটাই হচ্ছে এই, আমি তোমার আইন মানি না, আমি তোমার সংবিধান মানি না, আমি তোমার অবিচার মানি না, তুমি 16 বছর জুলুম করছো, তোমার কিছুই আমি মানি না, এটার নাম বিপ্লব। সুতরাং ইউনূস সাহেবের কাছে কোনো টাইম ফ্রেম নাই, বিকজ হি ইজ নট দ্য বাই প্রোডাক্ট অফ দি এক্সিস্টিং কনস্টিটিউশন। আমার কনস্টিটিউশনে অন্তর্বর্তীকালীন সরকার নাই, আমার কনস্টিটিউশনে তত্ত্বাবধায়ক সরকার নাই, কিন্তু উনি তো অন্তর্বর্তীকালীন সরকার, তার মানে ইনি তো কনস্টিটিউশন সরকার না। সুতরাং আপনি তো টাইম ফ্রেম, তার কাছে টাইম চাচ্ছেন কীভাবে? বিএনপি হয়তো মনে করতে পারেন বিএনপি বিরোধী বা বিরোধী কথা বলছে, নো, আপনার টাইম ফ্রেমটা দিবেন তাকে। আপনি বিএনপি তো এই সংবিধান মানেন নাই। যখন নির্বাচন করছিল হাসিনা, তখন আপনারা বলছেন যে এই সংবিধান তোমাদের মন গড়া, তোমরা বানাই, আমরা এই সংবিধান মানি না, এই সংশোধনী মানি না। তো আজকে কেন এই কথাটা বলা হচ্ছে? এর মানে এই না যে বিএনপি নির্বাচন চাইবে না, নির্বাচন চাওয়াটা তার অধিকার। এটা আমি সাংবিধানিক অধিকার এই মুহূর্তে বলবো না, এটা তার মৌলিক অধিকার, নাগরিক অধিকার, দলীয় অধিকার, রাজনৈতিক অধিকার, সে চাইতেই পারে।
পাশাপাশি ইউনূস সাহেব যেটা বলতেছেন আমরা সংস্কার করব, ইউনূস সাহেবের আগে এক জায়গায় ইন্টারভিউতে বলছে সংস্কার তো সবাই চেয়েছে, সংস্কারের পথে আমরা আসলে এই মুহূর্তে কতটুকু আমি সেটাই বলছি, সংস্কার পথে আগে তুলে ইউনূস সাহেব একটা রাস্তা শুনে সংস্কার উনি ভাষণে বলছে সমস্ত অর্গান নষ্ট হয়ে গেছে। আমি সিম্পলি বলবো উনি যদি তিনটা হত্যার বিচার করে, মাত্র 3টা হত্যার বিচার, তাইলে সংস্কার হয়ে যাবে। কেমনে বলি আমি, ওর সাথে সব কিছু রিলেটেড। কোনগুলা? ব্যক্তি হত্যা বহু হয়েছে, ছাত্র হত্যা হয়েছে, সেটা না। আপনি আসবেন বিডিআর হত্যা, তারপরে আসবেন আপনি হেফাজতের যে 2013 শাপলা চত্বরে সেখানে ব্যাপক হত্যা হয়েছে, এরপর আসেন জুলাই হত্যা। আপনি 3টা হত্যার বিচার খালি ইউনূস সাহেব করবে এবং সে দেশবাসীকে বলুক, ডেকে সমস্ত দলকে ডেকে বলবে আপনারা আসেন, আমি এই 3টা হত্যার বিচার করার পর আমি নির্বাচন দিব, এতে আপনারা একমত কিনা। আমি নিশ্চিত করে বলতে পারি দলমত নির্বিশেষে সবাইকে বলতে হবে যে হ্যাঁ 3টা বিচার। কাঠামোগত পরিবর্তনও তো দরকার সংবিধানের কাঠামোগত পরিবর্তন। সংবিধান নাই, আমি তো সংবিধানের লোক না, সংবিধান নতুন হতে পারে। আপনি এখানে, আমি তো এই সংবিধানের লোক না, আমি যদি সংবিধানের প্রোডাক্ট হইতাম তাইলে এক কথা। ইদানিং আপনি দেখেন হাবিবুল আউয়াল সাহেব একটা কথা তুলছে, মানে মানুষ যে কত খারাপ হতে পারে। উনি একটা আর্টিকেল লিখছেন এই কয়েকদিন আগে, সেখানে লিখে বলতেছে, মানে সে এমনভাবে সাফাই গাইতেছে অ্যাজ ইফ সরকারের পক্ষে, অর্থাৎ সংবিধানটা সাসপেন্ড করা উচিত। সংবিধান সাসপেনশন মানে কি? সংবিধান স্থগিত করার মানে কি? সে সুকৌশলে, আমার কাছে মনে একটা দূরভিসন্ধিমূলক কথা, একমাত্র সামরিক শাসন আসলেই বলে দেয় সংবিধান স্থগিত করলাম, সংবিধান সাসপেন্ড করলাম। তার মানে উনি এডমিট করাচ্ছে সংবিধান আমি মানছি, আমি তো সংবিধানের সরকার না, এই সংবিধানের সাসপেন্ড করব কেন আমি? আই অ্যাম নট দ্য প্রোডাক্ট অফ দিস কনস্টিটিউশন। সো হাবিবুল আউয়াল সাহেব উনি বলছেন বিপ্লব হইলে পরে সংবিধান থাকে না, সেই হিসাবে বরং হাবিবুল ইসলাম সাহেব আমাদের রাষ্ট্রপতির অটোমেটিক পদত্যাগ করা উচিত। কারণ তোমরা যে সংবিধানের অধীনে এখানে আসো, সেই সংবিধানকে বাতিল করেই তো, সংবিধান মানি না বইলেই তো আমরা আসছি। সুতরাং তাদের দুইজনের খুব সভ্য, মানে খুব সুন্দরভাবে পদত্যাগ করে চলে যাওয়া উচিত। আপনার কাছে আমি নিশ্চয়ই সংস্কারের বিষয়ে আরও কথা শুনবো। আমি একটু যেতে চাই ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, আপনার কাছে যে রাজনৈতিক দলগুলো গত 16 বছর অন্যায়ের প্রতিবাদ করেছে রাজপথে এবং একই সঙ্গে বিরোধী দলের ভূমিকা থেকে তারা নির্যাতিত হয়েছে, রাষ্ট্র সংস্কারের কথা সেই দলগুলোও কিন্তু বলেছে, কাঠামোগত পরিবর্তনের কথা বলেছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে পরিবর্তনের কথা বলেছে। সেই পথে আসলে এখন আমরা কত দূর এগুচ্ছি? সবারই একটি ঐক্যমতের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যেটা বলা হয়। আপনাকে ধন্যবাদ। এবং আমার অ্যাডভোকেট সাহেব চমৎকার বলছিলেন, আমি শুনছিলাম। এবং আমি একটা কথা বলতে চাই, দেখুন এক্ষেত্রে আমি একটু দ্বিমত করতে চাই ওই জায়গাতে। শুরু থেকেই আপনি যে প্রশ্নটা আমাকে করলেন যে বিগত 16 বছরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সংস্কারের কথা বলেছে, এটা কিন্তু আসলে আমার মনে পড়ে না। সংস্কারের কথা তারা বলেছে, এটা সাংবিধানিক প্রতিষ্ঠা, সেটা তো এটা খুব স্বার্থ সংশ্লিষ্ট সংস্কার দেশের রাষ্ট্রের। যখন আপনাকে নির্বাচন কেন্দ্রিক গল্পটা আসছে, কেবলমাত্র তখনই কিন্তু তারা সাংবিধানিক সংস্কারের কথা বলেছে। কিন্তু তাদের মনোযোগটা রাষ্ট্রের অপরাপর প্রতিষ্ঠানের সংস্কার বলেন, রাষ্ট্রের অপরাপর আইনের সংস্কার বলেন, সেদিকে যে তাদের অতখানি মনোযোগ ছিল আমি ব্যক্তিগতভাবে সেটা মনে করি না। তাহলে আমি প্রথমে এই কথাটা কেন বলেছি যে দেখুন এই যে বিপ্লবটা হয়েছে, বিপ্লবটা কিন্তু হচ্ছে দীর্ঘকালীন মানুষের নিপীড়নের একটা বহিঃপ্রকাশ। মানুষ কিন্তু এমন পর্যায়ে চলে এসেছিল যে আপনার ব্যক্তি থেকে ব্যক্তি সে পর্যন্ত ফিল করতে পারছিল, কানেক্ট করতে পারছিল। আচ্ছা, এই যে আজকে আপনি দেখেন যে মব জাস্টিস যে কথাটা হচ্ছে বিভিন্ন জায়গায়, আমরা কেউ মব জাস্টিসের পক্ষ নেই না, পক্ষ নেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু আমি দ্বিধান্বিতভাবে বলতে চাই, এই মব জাস্টিসটাকে উস্কে দেয়া হয়েছিল ঐতিহাসিক কখন এবং কিভাবে, কোন মুহূর্তে, এটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে জুজুর বিড়ালটা কোথায়। যখন আমাদের ওই যে ফাঁসির রায় হলো, কাদের মোল্লার যে ফাঁসির রায়টা হয়ে গেল, আদালত কিন্তু তার যাবজ্জীবন রায় দিয়েছিল, তার হিসাবে সে কিন্তু রায় দিয়েছিল। তখন আমরা কি করেছি, আমরা বলতে আমি বলছি তৎকালীন যে রেজিম ছিল, সে তার নিজের উদ্দেশ্য কায়েমের জন্য হোক, সে শাহবাগকে মঞ্চস্থ করেছে, মব জাস্টিসকে মঞ্চস্থ করেছে। আপনি প্রথম বিচার ব্যবস্থায় সাধারণ জনগণের চেতনাকে এমবেডেড করলেন, কিন্তু এটাতে ম্যান্ডেট দিয়ে দিলেন যে বিচার কিন্তু বিচার ব্যবস্থার মতো হবে না, আমি চাইলেই সেটাকে পরিবর্তন করতে পারি। তাহলে এই যে মব জাস্টিস, তার পক্ষান্তরে তখন দাঁড়িয়েছে কি শাপলা চত্বর, সেটাও কিন্তু কি শাহবাগের এগেনস্টে। এই যে রাষ্ট্রকে দ্বিখণ্ডিত করে দেওয়া, 2 ভাগ করে দেওয়া, এই 2 ভাগের রাজনীতি তখনও ছিল, বর্তমান সময়ও
খুবই মানে দৃঢ়ভাবে আছে। আপনি খেয়াল করে দেখবেন বিগত যে রেজিম ছিল আওয়ামী লীগ, সেও একটি পক্ষ নাকি? না 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 না, এখানেই ভুল, একটি পক্ষ আমি মনে করি না। এখানে খুবই গুরুত্বপূর্ণ পক্ষ আছে। আপনাকে মানতেই হবে যে এখানে সংস্কারপন্থীরা যেরকম আছে, এখানে আপনার কট্টর ইসলামপন্থীরা আছে, এখানে বিএনপির মতো রাজনৈতিক দল আছে, এবং এখানে আওয়ামীপন্থী বামপন্থীরাও আছে, যেটা বাস্তবতা। এই এতগুলো পন্থী কিন্তু এক্সিস্ট করছে। এখন আপনি বলতে পারেন কে আন্ডারগ্রাউন্ডে আছে আর কে সামনে আছে, এই আলাপে আমরা আসতে পারি। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা সব সময় চেতনার ন্যারেটিভ নিয়ে কাজ করেছি। অর্থাৎ দেশ স্বাধীন হওয়ার পর থেকেই বিগত রেজিম কি করেছে, মুক্তিযুদ্ধকে তারা কুক্ষিগত করেছে। মানে অ্যাজ ইফ মুক্তিযুদ্ধটা হচ্ছে শুধুমাত্র একটি দলের একটা চেতনা। আওয়ামী লীগ রেজিম এই কাজ করেছে। এরপরে আপনার আসেন, এখন বর্তমানে আপনি দেখবেন একটা পন্থী আছে, তাদের ভাবটা এরকম যে ইসলাম যেন তাদের এককপন্থী। ইসলাম তো এককপন্থী না, ইসলামের তো হাজারটা পন্থী আছে। আপনি আজকেই দেখেছেন মাজার ভাঙা শুরু হয়েছে, আজকের খবরে নিউজ এটা আসার কথা। তাহলে এই যে ইসলামের যে নানাবিধ রূপ, ইসলামত তো একক না, ইসলামের তো অনেক প্র্যাকটিস আছে। এই যে বৈপরীত্য একটা সমাজের মধ্যে চেতনার বৈপরীত্যের রাজনীতি বাংলাদেশকে সংস্কার থেকে বিচ্ছিন্ন করে। বাংলাদেশের নিজস্ব ন্যারেটিভ, আমি বাংলাদেশি, এই চেতনা মানুষের মধ্যে জাগাতে হবে। বাংলাদেশ এই বন্যার মধ্যে অভূতপূর্ণ দেখিয়েছে, মানুষ মানুষের পাশে যাচ্ছে। এই যে চেতনা, এই চেতনাকে এনকারেজ করতে চাচ্ছে এই বর্তমান সরকার। কিন্তু এই বিপ্লবের ফসল আমরা কতটা ঘরে তুলতে পারবো, যে সংস্কারের কথা আমরা বলছি? বিপ্লবের ফসল আপনি ঘরে তুলতে পারবেন কি পারবেন না সেটা তো আসলে সময় বলে দিবে, এটা এখনই বলে দেওয়া সম্ভব না আমাদের পক্ষে। কিন্তু এই যে প্রত্যেকটা প্রতিষ্ঠান যে সংস্কারের অনুভব করছে, বিশ্ববিদ্যালয় অনুভব করছে, সংবিধানের সংস্কার অনুভব হচ্ছে, রাজনৈতিক দলের সংস্কারের কথা বলা হচ্ছে, এই অনুভবটাই হচ্ছে বিপ্লবের সবচেয়ে বড় ফসল। এই ফসলটা হচ্ছে আমাদেরকে আগে মানতে হবে, কারণ তার আগে তো আপনি কখনো এই ধরনের কথা বলেনই নাই, এই প্র্যাকটিসের মধ্যে দিয়ে আপনি জানি নাই। দেখুন, আমি একটু স্পষ্ট করে বলতে চাই, যে কোনো জনগণ কিন্তু সবসময় তার জনগণের দায়িত্ব মানে না। আপনি যদি এখন বলেন যে অমুকে আমার সাথে অন্যায় করেছে, আমি এখন তাকে হত্যা করব, এটা জনগণের দাবি হতে পারে না। অমুকে আপনার সাথে অন্যায় করেছে, আপনি কিন্তু তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচার দিবেন, এটা কিন্তু আপনাকে দাবি হতে হবে। তো আমাকে বুঝতে হবে জনগণের কোন দাবিকে আপনি যৌক্তিক দাবি হিসেবে গ্রহণ করবেন আর কোন দাবিকে করবেন। আসবো আপনার কাছে। আমি একটু প্রশ্ন রাখতে চাই জনাব আবু হেনা রাজ্জাক আপনার কাছে, যে এই যে আমরা সংস্কারের কথা বলছি, সংস্কারের পথে আসলে দুর্নীতি বা বিগত সময়ের যে দুর্নীতিগুলো তার ক্ষত আসলে কতটা বাধা হয়ে দাঁড়ায়, সে বিষয় নিয়ে আপনার কাছে একটু জানবো। একটি বিরতি নিতে হবে প্রিয় দর্শক, দেশ সন্ধান নিচ্ছে একটি ছোট্ট বিরতিতে, ফিরবে একটু পর, সঙ্গেই থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি আলোচনায় ফিরতে চাই অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাক আপনার কাছে। যে প্রশ্নটি ছিল আসলে দুর্নীতি বা বিগত সময়ের যেসব দুর্নীতিগুলো যেগুলো রাষ্ট্র কাঠামোকে আসলে ধ্বংস করেছে, সেগুলো আসলে সংস্কার পথে কতটা বাধা? যথেষ্ট বাধা আছে। আমি আপনাকে একটা সিম্পল কথা বলি। আগে বলছিলাম যে ক্ষমতায় যারা আসলো তারা, বাংলাদেশে চলছে জোর যার মুল্লুক তার। কোন অর্থে বলছি, শেখ হাসিনা কিন্তু জোর করেই ছিল 16 বছর, ছাত্ররা কিন্তু জোর করেই তারা উঠিয়ে দিচ্ছে। কোনো ইলেকশন নাই, ও ইলেকশন করে নাই, এরাও ইলেকশন করে নাই, জোর যার মুল্লুক তার। 10-11 বছরের মতো, হ্যাঁ, স্ট্রেট জোর করে তুলে দিচ্ছে। সোজা বাংলা, বুলেটের তলে গেছে, মারছে, স্ট্রাইক করছে আর্মিদের যে না আর বাচ্চা মারা যায় না, স্ট্রাইক করছে, ফেল। সুতরাং জোর যার মুল্লুক তার, যতদিন পারে জোর করে থাকবে। যদি আপনি ওই প্রশ্নে আসেন, আর যদি ভদ্রলোকের ভাষায় আসেন, তাহলে আমি বলবো বাংলাদেশে ব্যাপকভাবে সরকারের বিরুদ্ধে একটা দলই এখনও আন্দোলন করতেছে, সেটা হলো আওয়ামী লীগ। এখন বলতে পারেন কিভাবে? মাঠে আওয়ামী লীগ নাই, কারণ মাঠে বিএনপি আছে, জামাতের লোক আছে, সমন্বয়কারীরা আছে, ওরা চিনে ফেলবে। বাংলাদেশের সরকার সবসময়, এই শেখ হাসিনা সরকার, আমি বলছি 50 লক্ষ লোকের সরকার ছিল মাত্র। এখন বলতে পারেন 50 লক্ষ, বাংলাদেশে 13 লক্ষ প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী। তাদের যদি পরিবার ধরি আমি, গড়পড়তায় 3-4 জন করে সব 52 লক্ষ হয়, 2 লক্ষ বাদ দিলাম, 50 লক্ষ লোকের প্রতিনিধিত্ব করছে এই শেখ হাসিনা ফ্যাসিস্ট স্বৈরাচারী মানসিক বিকারগ্রস্ত সরকার, যেটাকে আমি বলি। কারণ কি, সে শুধু সরকারের লোকজন কর্মকর্তা কর্মচারী দিয়ে সে ক্ষমতায় রয়েছে। এখন আসেন, এই সরকার 15 দিনের মধ্যে আসে নাই। এই যে আনসাররা যে আন্দোলন করছে, তারা কারা? তারা কিন্তু 2009 থেকে 2018-এর মধ্যে নিয়োগ পাওয়া 56% কোটার সেই লোকগুলো ছাত্রলীগ আর যুবলীগ। পোশাকে আনসার, পোশাকে পুলিশ, পোশাকে আমলা, পোশাকে ইউনিভার্সিটি টিচার, বাট ভিতরে তারা ছাত্রলীগ যুবলীগ।
পরিষ্কার। এবং এইটা সরাইতে হলে অনেক বেগ পেতে হবে ইউনূস সাহেবকে, অনেক কৌশল করতে হবে। আমি জানি না ঠিক কী কৌশল, আমাদের মাথায় কিছু কৌশল আছে, এগুলো ওনারা মানবেন না, ওনারা তো ওনাদের কৌশল নিয়ে আসেন। 2 নম্বর আসেন, বাংলাদেশের সংস্কারটা কোথায়? অলরেডি কিন্তু হয়ে গেছে বাচ্চাদের আন্দোলনে, বিশাল মেসেজ দিছে বাংলাদেশে এই আন্দোলনে। কি বলছে এবারের আন্দোলনে? মাদ্রাসায় রাস্তায় কারা ছিল? মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র। সবার কিন্তু একটাই ছিল দাবি যে আমরা দেশ সংস্কার করব, আপনারা বিদায় হন। তার মানে কি এই আন্দোলনটায় মাদ্রাসার ছাত্র আর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আলাদা ছিল না। বাংলাদেশ একটা ট্রেন্ড তৈরি করছে, ট্রেন্ড এই শেখ হাসিনা, মানে শুধু ক্ষমতায় থাকার জন্য কি সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ, স্বাধীনতার পক্ষ শক্তি বিপক্ষ শক্তি। আচ্ছা, তারপর বাঙালি জাতীয়বাদ, বাংলাদেশ জাস্ট ফলস, এটা বাংলাদেশি আমরা, এটাকে বিভাজন করছে শুধু। এবং আওয়ামী লীগ করে কি, যখন ক্ষমতায় থাকে তখন সংখ্যালঘুর উপরে হামলা করে বিএনপি জামাত গ্রেফতার করে, আবার যখন ক্ষমতার বাইরে থাকে তখনও সংখ্যালঘুর উপরে হামলা করে, তখন তার শুভাকাঙ্ক্ষী যারা তারা বলে আওয়ামী লীগ ক্ষমতায় নাই বইলে হামলা হয়। আপনি সংখ্যালঘুর উপরে কোথায় হামলা হয়? বাংলাদেশে আমরা একসাথে সহ অবস্থান করি। এরপরে আসেন আপনার কি বলতেছি, এই যে কথাটা বলতেছিলাম, এই যে 50 লক্ষ লোকের প্রতিনিধিত্ব করতেছে, এইটা আপনি কীভাবে দেবেন? সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার এবারে বার্তা যেটা, মাঠে কিন্তু ছাত্র ছিল মাদ্রাসা ছাত্র, তারা একবারও কেউ বলে নাই নারায়ে তাকবীর আল্লাহু আকবার, কেউ কিন্তু বলে নাই। তাদের একটাই কাজ ছিল সংস্কার। সেখানে আমাদের এখানে তকমা লাগাইছে কোনটা? মাদ্রাসার ছাত্র মানে জঙ্গিবাদ, মাদ্রাসার ছাত্র মানে আজকে কিন্তু ইউনূস সাহেবের যিনি উপদেষ্টা হয়েছেন সহকারী, সে কিন্তু মাদ্রাসায় বেসড, কথা বলা অত্যন্ত জিনিয়াস। মানে এরা এখন এই সময়ের মডার্ন সন্তান। আমরা শেখ হাসিনা করতো কি, ইউনিভার্সিটির যে ছেলেটা বিশ্ববিদ্যালয়ে পড়ে, মাদ্রাসায় পড়ে নাই, পায়জামা পাঞ্জাবি পরে নামাজ পড়ে, এটা জঙ্গিবাদ। আবার যদি মাদ্রাসায় পড়ে দাড়ি টুপি লাগায়, জঙ্গিবাদ। এই সমস্ত থিওরি বাংলাদেশে চলবে না। বাংলাদেশ এখন একটা দেশ, এই সংস্কার করতে হবে, দলমত সবার নির্বিশেষে এই জায়গায় আসতে হবে। বিএনপিকেও বলতে হবে বাংলাদেশি জাতীয়তাবাদ বলতে কিছু নাই, বাংলাদেশি। এইটা আগে এইখানে আসেন, দলমত নির্বিশেষে। আর যে বিচার করার কথাটা আমি বলছি, কেন বলছি, ওই বিচারের সাথে বাংলাদেশের সমস্ত অর্গানগুলো সম্পৃক্ত, ওই 3টা হত্যার সাথে। আপনি আসেন, এই বিডিআর হত্যা নিয়ে আসেন, আপনি আসেন হেফাজত হত্যা, আপনি আসেন জুলাই হত্যা, দেখবেন সব অর্গান ঠিক হয়ে গেছে, কোনো সন্দেহ নাই। আর এই যে পুলিশ টুলিশ কেন ইনঅ্যাক্টিভ? এই যে এখন গয়রহ মামলা হচ্ছে, এটাও ভুল হচ্ছে। এই গয়রহ মামলা আবার পুলিশ বাণিজ্য শুরু করবে, যে একটা মামলায় অজ্ঞাতনামা 2000 আসামি। আপনি প্রত্যেককে বলবো আমি অ্যাডভাইস করতে, মামলাও যদি করতে হয় লয়ারের মাধ্যমে ডাইরেক্ট কোর্টে মামলা করো। কোর্ট দরকার এফআইআর হিসেবে ট্রিট করার জন্য থানায় পাঠাবে। থানায় গেলে থানার মতো মামলা করে, এই মামলাগুলো সব নষ্ট হয়ে যাবে, এটা পরিষ্কার। আর এই যে আপনি আজকে যে অবস্থাটা এই বাংলাদেশটাকে মানে নেওয়া হয়েছে, এত কিছু লোকের বিচার করার কোনো দরকার নাই। আমরা দেখছি সালমানের প্রমাণ রিমান্ডারতে বেরোয় বলতেছে, কে বলছে? শেখ হাসিনা। এত টাকা চুরি হয়েছে, 80% নিয়ে গেছে জয়, রেহানা, শেখ হাসিনা বলতেছে। সালমানের প্রমাণ XYZ বলে, সবাই বলতেছে। সুতরাং ঘুরে ফিরে যখন একজনের হুকুমে সব হয়েছে, ওই একজনের বিচার করেন না, ওই দায়কে নিয়ে আসবে ওর সাথে সহযোগী কারা ছিল, দেখবেন সব ঠিক হয়ে গেছে। এবং আমার পরিষ্কার কথা, সংস্কার করতে হবে যদি আপনি ভালো নির্বাচন দিতে যান। এই 2009 থেকে 2018 সালে নিয়োগপ্রাপ্ত যে 56% কোটায়, এটা কারা ঢুকছে? এবং এটা শেখ হাসিনা বুঝছে যে আমি চলে যাওয়ার পর অন্যরা যাতে আবার এই কোটা ব্যবহার না করে, এই জন্য 2018 সালে কোটা বাদ দিয়ে দিচ্ছে। মানে এরপর সব মেরিটে আসো, উনি কোটায় যা ছুঁয়ে গেছে, ইনশাল্লাহ পরবর্তী 15 বছর এই দেশের যে বেটাই সরকার হবে সে ডিস্টারবেন্সে থাকবে। দ্যাট ওয়াজ দ্য প্ল্যান অফ দ্যাট আউস্টার গভর্নমেন্ট। সুতরাং সংস্কার খুব টাফ, ইট উইল টেক টাইম। এবং আমার কাছে মনে হয় দেশবাসী সবাই সমর্থন করবে সংস্কারের জন্য। কারণ যত হত্যা হয়েছে বাংলাদেশে, গুম যাই বলেন, রাজনৈতিক সরকার যখন ক্ষমতায়, কোনো কেয়ারটেকারের সময় হত্যা হয় নাই। এই যে 2 বছর 111 ছিল, সেখানেও গুম খুন হয় নাই। যে গুম খুন যেটাই হোক, সেটা যখন শাসকরা থাকে, নির্বাচিত সকল শাসক, নাইলে এই জন্য আমরা চাই দেশে আর যাই হোক গুম, হত্যা, এই বিচার বইতে ওইগুলো হত্যা আগে সংস্কার, তারপরে নির্বাচন। এখন কত দ্রুত করা যায় সেটা আমি বলবো। অবশ্যই যে ইউনূস সাহেব অনন্তকাল থাকবেন সেটাও চাই না, যারা নির্বাচন চায় তারাও যৌক্তিক, কিন্তু সংবিধানের দোহাই দিয়ে যারা নির্বাচন চাইবেন, ইট ইজ জাস্ট রং। এই সরকার এই সংবিধানের নয়, এবং এই সংবিধান মোতাবেক টাইম ফ্রেম তার কাছে নাই। টাইম ফ্রেম নিতে হইলে সবাই কোঅপারেট করবে, উনি সংস্কার করবে, তারপর সুন্দর একটা নির্বাচন দেবে, ইউনূস সাহেব চলে যাবে। আবারও বলছি, ইউনূস সাহেবের জন্য বাংলাদেশে এই দায়িত্ব পাওয়াটা কিচ্ছু না। মানুষ দেশের প্রেসিডেন্ট হয়ে অন্য দেশের রাষ্ট্রপতির কাছে পরিচিত হয়, আর উনি আর পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রপতির সাথে আগে বন্ধুত্ব, আগে পরিচয়, তারপরে আসছে এইখানে। আপনার কাছে আসবো, আমি একটু যেতে চাই ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা আপনার কাছে। আসলে আমরা রাষ্ট্র সংস্কার বা রাষ্ট্র বিনির্মাণের যাই বলি না কেন, সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মাঝে কতটা আমরা সহযোগিতার মনোভাব দেখছি এই মুহূর্তে?
না দেখুন, আমি একটা কথা এর আগেও বলার চেষ্টা করেছি যে রাজনীতি, বাংলাদেশের রাজনীতি দেশ স্বাধীন হওয়ার পর থেকেই একটা বাইনারি অপোজিশনের মধ্যে দিয়ে চলেছে, সকল সময়ই কিন্তু চলেছে। এবং এই যে কিছুক্ষণ আগে রেজ্জাক সাহেব একদম সঠিক কথা বলেছেন যে আপনি যখন একটা, এই যে দেখেন আমাদের শিক্ষা ব্যবস্থা, সেটাই আমি একটা কথা বলি, শিক্ষা ব্যবস্থাকে আপনি ভাগ করে রেখেছেন। হ্যাঁ, আপনি মাদ্রাসার যেই ছাত্রটি, সেই ছাত্রটি মেধাবী হতে পারে না, এই যে এটা কিন্তু আপনার ভিতরে ঢোকানো হয়েছে যে এই ছাত্রটি কিন্তু মেধাবী না, সে হচ্ছে মাদ্রাসা মানে কি, বা ইসলামিক রিলিজিয়াস প্র্যাকটিস যে করে সে মানে কি, সে মানে হচ্ছে জঙ্গি। হ্যাঁ, এইটা কিন্তু একটা ন্যারেটিভ। আপনি এখানে একটা বিষয় আছে, আপনি তো জঙ্গিও চিনেন না, আপনি এটাও জানেন না যে জঙ্গি শুধু ইসলামে হয় না রে ভাই, জঙ্গি হিন্দুদের মধ্যেও হয়, জঙ্গি খ্রিস্টানদের মধ্যেও হয়। খ্রিস্টানদের মধ্যে যারা একটা কমিউনিটি থাকে যাদেরকে বলা হয় ক্রুসেড, তারা কিন্তু সিমিলার সর্ট অফ জঙ্গিদের কোনো ধর্ম নেই, জঙ্গিদের কোনো ধর্ম নাই। এই যে জঙ্গিদের কোনো ধর্ম নাই, এই কথাটা আপনি আজকে বলতে পারছেন, কিন্তু বিগত 16 বছরে এই কথাটা বলার সাহস কেউ করেনি। কিন্তু বরঞ্চ এটাকে বারবার কি করেছে, প্রমোশন দেওয়া হয়েছে, এবং এই প্রমোশন কি করেছে, ডিভাইডেড, মানে বিভাজিত করেছে। এখন আপনি, আমি একটা, যেমন একইভাবে আপনি কি করেন, আপনি ধরেন যে দেখে বুঝেন যে প্রগতিশীল, কিভাবে বুঝবেন? আজকে আপনি আমাকে দেখে, আপনাকে দেখে আমি ভাববো প্রগতিশীল, আরেকজনকে দাঁড়িয়ে টুপি দেখে ভাববো যে সে অপ্রগতিশীল। এটা তো খুব ছেলে খেলা, এগুলি ছেলে খেলা। তো এখন প্রথম যেটা করতে হবে আপনাকে, এই যে বাইনারি বিভাজন, আমি আবারও বলছি, বিভাজনকে থামাতে হবে। যে কোনো সংস্কারের মূল হচ্ছে যেটা আপনাকে কোনো ধরনের বিভাজন করা যাবে না। দ্বিতীয় একটা বিষয় খুব জরুরি, আপনি বলছেন রাজনৈতিক দল, আমি বাংলাদেশের জিওপলিটিক্স নিয়ে ভীষণ ইন্টারেস্টেড। কারণ বাংলাদেশের জিওপলিটিক্স আমার কাছে মনে হয় কি, দেখুন বিগত যে রেজিম ছিল, যেই রেজিম আপনি যেভাবেই বলেন না কেন, 2008-এ মানুষ স্বতঃস্ফূর্ত ভোট দিয়েছে, এবং সেই ভোটের প্রেক্ষিতে বিগত সরকার এসেছিল। আসার পরে সে এরকম জায়ান্ট আকার কেন ধারণ করেছে, তার অন্যতম দায়ভার হচ্ছে এই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের যে সরকারটি আছে, যেটাকে মোদি গভর্নমেন্ট বলে, এই মোদি গভর্নমেন্টের পররাষ্ট্র নীতি, আপনি ভারত শুধু বাংলাদেশ না, আপনি খেয়াল করে দেখবেন ভারতের নেপালের সাথে নেপালে সে ইন্টারভেন করেছে, মালদ্বীপের সাথে তার সম্পর্ক, এই যে যাবতীয় সম্পর্কের কারণে সে কিন্তু একেবারে নির্লজ্জভাবে এই শেখ হাসিনার রেজিমকে একদম সমর্থনই শুধু দেয়নি, তার সপক্ষে সে কাজ করেছে, যার হাজারো উদাহরণ দেওয়া সম্ভব। এই রেজিমটা কখনো টিকতে পারতো না যদি ভারত এইভাবে নির্লজ্জভাবে তাকে সহযোগিতা না করত এবং এইভাবে সমর্থন না করত। তো ভারতের পররাষ্ট্রনীতি কিন্তু এই জিওপলিটিক্যাল নীতি, আপনি আমাদের রাষ্ট্রীয় সংস্কারের ক্ষেত্রে এখন বর্তমানে কি হচ্ছে আপনি খেয়াল করে দেখেন। আবার আমি এটা কিন্তু কখনোই বলবো না, ভারত তো আপনার প্রতিবেশীকে আপনি সরাতে পারবেন, প্রতিবেশীর সাথে আপনার সবসময় একটা ভালো সম্পর্ক রাখতে হবে, স্বাভাবিক সম্পর্ক রাখতে হবে, কিন্তু প্রতিবেশীকে কখনো আপনার জি হুজুর করতে হবে, এই তত্ত্ব থেকে বের হয়ে আসতে হবে। এখন মনে করেন এই যে আমাদের চিকেন নেক নিয়ে যে কথাটা হচ্ছে, এই যে এই সাইডে সীমান্ত নিয়ে, তো এই যে রাজনৈতিক দলগুলো আছে না, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে আগে ঠিক করতে হবে বাংলাদেশের পররাষ্ট্র নীতি কিন্তু যে কোনো অর্থেই বাংলাদেশের ভৌগোলিক সীমানা এখন খুবই গুরুত্বপূর্ণ। সে তার পররাষ্ট্র সম্পর্ক কিভাবে পরিচালনা করবে সেটা কিন্তু আগে আপনাকে বুঝতে হবে, কারণ আমরা একটা সুস্থ স্বাভাবিক বাংলাদেশ চাচ্ছি, সেখানে কিন্তু আমাদের সকল রাষ্ট্রের সাথে কিন্তু একটা স্বাভাবিক সম্পর্ক মেনটেন করতে হবে। আপনি যদি বাংলাদেশ রাষ্ট্রের চান, আমাদেরকে রাজনৈতিক দলগুলোকে প্রশ্ন করতে শিখতে হবে আপনার পররাষ্ট্র নীতি কি হবে, সেটা যার সাথেই হোক, সেটা চীনের সাথে হোক, সেটা আমেরিকার সাথে হোক, সেটা ভারতের সাথে হোক। এই সংস্কারের একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এখন নির্বাচনী ইশতেহারে আমরা কি সেই ম্যানিফেস্টোতে থাকি, আমরা না থাকতে হবে, থাকি না বলে যে থাকবো না তা তো কখনোই না, সেই জিনিসটা থাকতে হবে। এবং আমি আপনাকে একটা কথা বলি, দেখুন বিগত সরকারের একটা খুব যে 33% হিন্দু, 8% আসলো, এই ন্যারেটিভ আপনি সব জায়গায় অনেক বিজ্ঞজনরা এই ধরনের কথা বলেন। 33% হিন্দু, 8% আসছে কোন সরকারের আমলে? বিগত সরকারের আমলে, যে সরকারকে আপনি এই ন্যারেটিভ প্রকাশ করেছেন যে সংখ্যালঘুরা নাকি তার কাছে সবচেয়ে বেশি কি সেফ। বিশ্বজিৎ কোন সময় আমলে মারা গেছে? এই সরকারের আমলে। তাহলে এই যে এই গল্পগুলাকে আপনার অ্যাড্রেস করতে হবে, লিখতে জানতে হবে। এবং সংস্কারের কথা যখন আপনি বলবেন, প্রত্যেকটা দলকে বলতে হবে, আমি শুধু এটা বলবো না, প্রত্যেকটা দলকে নিশ্চিত করতে হবে আপনি আপনার দেশের যারা অধর্মী আছে, যারা অমুসলিম আছে, তাদের নিশ্চয়তা কিভাবে দিবেন সেটা আপনাকে বলতে হবে, পররাষ্ট্র নীতি কিভাবে আপনি করবেন সেটা বলতে হবে। এবং একজন নারী হিসেবে আমি বলতে চাই, প্রত্যেক রাজনৈতিক দলের অবশ্যই 1/3%
নারীর পার্টিসিপেশন থাকতে হবে, যেহেতু বাংলাদেশ রাষ্ট্রের অর্ধেকের বেশি নারী। জি, আপনি যেহেতু সংস্কারের কথা বলছেন, আমি একটি প্রশ্ন রাখতে চাই অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাককে আপনার কাছে, যে রাজনৈতিক রাষ্ট্র সংস্কারের কথা বলি, রাষ্ট্র বিনির্মাণের কথা বলি, অনেক প্রত্যাশা রয়েছে জনগণের এবং ছাত্রদেরও। রাজনৈতিক দলগুলোর মধ্যে আসলে সেই সংস্কারটি প্রয়োজন কিনা, এটির উত্তর দিবেন। আমি একটি বিরতি থেকে আসবো। প্রিয় দর্শক, দেশ সংবাদ নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরবে একটু পর, সঙ্গেই থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি আলোচনায় ফিরতে চাই। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাককে আপনার কাছে বলছিলাম যে আসলে রাজনীতি যেহেতু একটা রাষ্ট্রের জন্য শেষ কথা, এখন অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কার কিংবা রাষ্ট্র বিনির্মাণ যাই বলি না কেন, সবশেষ আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার কতটা প্রয়োজন, সেই সংস্কারটুকু না হলে কতটা আমরা সংস্কারের পথে সফল হব? দেখুন, রাজনৈতিক দলের মধ্যে তো সংস্কার প্রয়োজন আছেই। আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলই দেখবেন মানে জাস্ট মানে ফ্যামিলি কেন্দ্রিক হয়ে যায় সব দলগুলো। আপনি কোনো দলকে, আপনি যেটা ছোট একেবারে, আমি কোনো দলের নাম বললে এখন মাইন্ড করবে। এখন আওয়ামী লীগের বিএনপি বলা যায় এরা খুব বড় পরিসরের দল। এদের কথা আমরা দেখছি পারিবারিক হয়ে গেছে। ওই বিএনপিও পারিবারিক দল আর আওয়ামী লীগও পারিবারিক দল। সুতরাং অন্য যে দলগুলো আছে যারা খুব বেশি লোক নেই, সেখানেও যে দলটা ফর্ম করছে যে আমি দলটা বানাইছি, রেজিস্ট্রেশন নিছি, মনে করেন এখন আমার সাথে যারাই থাকুক না আমি বস, আমি কিন্তু কোনোভাবে আমার দলের ভিতরে একটা লোক যোগ দেয়, দুইকে দেখি ঢোকার পর যে খুব যোগ্য, তার পত্রটা আমি দিচ্ছি না, প্রয়োজনে সে বেরোয় যাক। এই হলো আমাদের অ্যাটিটিউড। সুতরাং এই সংস্কার, এইটা চেঞ্জ করতে হলে এটা বিশাল মানসিকতার দরকার। কারণ ওই যে ট্রুডো যখন শপিং মলে ঢোকে, একটা বাচ্চা তখন সেলফি তুলতে চাইছিল তার সাথে, সে তখন হাঁটু ভেঙে বইসা মেয়েটার এইভাবে জড়াই ধরে বাচ্চাটাকে সেলফি তুলে দিয়ে চলে গেছে। আর আমাদের দেশের প্রধানমন্ত্রীর কোমর গিয়ে আপনি ধরেন, রিমান্ডিনের লাইট থেকে আধা ঘন্টায় ডেড বডি। কাজে আপনি এই বেসিক পার্থক্যগুলো আসতে হবে। এখন সেই কারণে যে সংস্কারের কথা বলতেছেন, এই সংস্কার যদি নতুন ধারার রাজনীতি, এর থেকে আমরা আশা করি। কিন্তু পিছের যেগুলো দেখে আসছি, ইনশাআল্লাহ তাআলা দেয়ার উইল বি নো চেঞ্জ, কোনো চেঞ্জ হবে না। আর একটা কথা বলি, উনি ভারত নিয়ে কিছু কথা বলছেন, আমি ভারতের বিষয়ে কিছু কথা বলতে চাই খুব সুন্দরভাবে। যেটা আমাদের ফরেন পলিসির একটা মারাত্মক রং আছে, বলছে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। পৃথিবীতে এই ডিপ্লোমেসি নাই। কেন? আপনার সাথে আমার বন্ধুত্ব, ওনার সাথে আমার বন্ধুত্ব, আপনাদের দুজনের ভিতরে শত্রুতা, তাহলে দুইজনে মিলেই আমার সন্দেহ করবেন? এটা হয় না। ইটস এ ভেগ টার্ম। এটা কইছে বঙ্গবন্ধু বইলে গেছে, বুঝে কোকে না বুঝে এটা কোনো কথা হয় না। এইবার ভারতের সাথে আমরা এখন এই মুহূর্তে মনে হইতেছে ভারতের মিডিয়ায় যে সমস্ত কথা বলে, তাতে মনে হয় যে ভারত বিদ্বেষী একটা সরকার আসছে এখানে। আর ভারতের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য লোক ছিল হাসিনা। কিন্তু আমি মনে করি ইউ ক্যান চেঞ্জ ইউর ফ্রেন্ডস বাট ইউ ক্যানট চেঞ্জ ইউর নাইবার। এই থিওরি মাথায় রেখে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, ভারতের যাতে বদ্ধমূল ধারণা এখনও না হয় যে এই সরকার ভারত বিদ্বেষী এবং হাসিনার উপরে নির্ভরশীল, মানসিকতাতে সেই দিকে না যায়, সেইটাও খেয়াল রাখতে হবে। ভারতকেও বুঝাইতে হবে আমাদের যে তুমি যে শুধু হাসিনার উপরে নির্ভর করছো, নো, আমরাও তো, আমাদের উপরে তোমরা নির্ভর করতে পারো। এটা করার দায়িত্ব কিন্তু আমাদের। কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু এই ধরনের ধারণা পোষণ করে না। জনগণ যেটা বলতেছে, জনগণের মনে করেন আমজনতা যেটা বলে, আমি যে কথাটা বললাম তারা বুঝবে যে আমি বলছি না যে আমি ভারতের ধামাধরা হব, কিন্তু ওই যে ভারত যদি ভাবে যে হাসিনা ছাড়া আমার কোনো বিকল্প নাই, এই চিন্তাটা করতে যাতে না দিই আমরা, ওরা যাতে ভাবতে পারে যে না এদের সাথে কাজ করা যাবে। তারপরে আসেন ভারতের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে। আর সবশেষে যে কথাটা বলবো, এবার যে সংস্কার বাচ্চারা নিয়ে আসছে, সেই সংস্কারের মধ্যে যে কথাটা এস্টাবলিশ করা যায় সেটা হইলো আমরা সবাই বাংলাদেশি। আর একটা কথা থাকবে ধর্ম নিয়ে, ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এটাই চূড়ান্ত। জি, আমরা একটু শেষ কথা জানতে চাই ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, আপনাকে দিয়ে শেষ করব। আমি শুধু এতটুকুই বলবো, দেখুন অনেক প্রাণ, অনেক রক্তের বিনিময়ে আমরা আবার একটা উদ্দীপনা পেয়েছি, যেখানে আমরা একটা বাংলাদেশ চাই। আমরা সবাই কিন্তু মনে প্রাণে, যে দলেরই হোক না কেন, আমরা সবাই ভুক্তভোগী দুর্নীতির, আমরা সবাই ভুক্তভোগী লেজুর বৃত্তির, আমরা সবাই ভুক্তভোগী হচ্ছে সুবিধা, এগুলোর ভুক্তভোগী। তো এই জিনিসটা আমাদের কিন্তু খুব প্রায়োরিটি দিয়ে মাথায় রাখতে হবে যে আমরা আবার যেন একটা লেজুর বৃত্তির সংস্কৃতিতে, একটা সুবিধাভোগের সংস্কৃতিতে যেন ফেরত না যাই। আমি যেখানে ফোকাস করতে চাই যে আপনি এই মুহূর্তে দেখুন, আমি খুবই খুশি হয়েছি, গত দেশ টিভিতে আমি একটি কথা বলে গিয়েছিলাম যে প্রত্যেকটা ইস্যুতেই দেখা যায় যে পানির বোতল, প্লাস্টিক সবাই ব্যবহার করে না, কিন্তু পানির বোতল আসে না, এবং এটা কিন্তু এসেছে। আমার খুবই ভালো লেগেছে যে ডক্টর ইউনূস জগের ব্যবস্থা করেছে। এই যে ছোট ছোট পরিবর্তন, এই পরিবর্তনগুলো কিন্তু খুব জরুরি। আমি যেটা বলতে চাই, দেখুন আপনাকে মেধাকে যোগ্যতা দিতে হবে। মেধাকে আপনার যদি যোগ্যতা দেন, আপনাকে এটা ট্যাগলাইন যে আপনি
যে মেধাবী, যে যেই পজিশনের যোগ্য, আপনি কোন দল করেন, কোন ধর্মের লোক, কোন ব্যাকগ্রাউন্ডের লোক, সেটি গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসানো এবং তাকে কাজ করতে দেয়া। এই জায়গাটাতে যদি আমরা পৌঁছাতে পারি তাহলে কিন্তু আমাদের বেসিক পরিবর্তন হবে এবং তখনই কিন্তু ব্যাপারটা ভিন্ন হবে। এবং আমি একটা কথা বিনয়ের সাথে বলতে চাই যে জাতিগতভাবে বাংলাদেশের উচিত পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, বাংলাদেশের সকল ক্ষেত্রে দেখা উচিত আমার রাষ্ট্রের সুবিধা কিভাবে হবে। অর্থাৎ আমি ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে হই, চীনের সাথে সম্পর্কের ক্ষেত্রে হই, আমার রাষ্ট্র যেন তার বেস্ট আউটকামটা নিয়ে আসতে পারে। তাহলে কিন্তু আমাদের অন্যগত মানে আমাদের উন্নতিটা খুব ত্বরান্বিত হবে। রাষ্ট্র চিন্তাটা কি সবাই করতে পেরেছি আমরা গত 50-53 বছর? সেটা পারিনি, ব্যর্থতা তো আছেই, পারিনি বলেই তো আমরা যাচ্ছি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কি, বাংলাদেশের মানুষকে বাংলাদেশি হয়ে উঠতে হবে। কোনো এক অদ্ভুত কারণে ৭১ চলে গেছে ঠিকই, কিন্তু ৭১ পরবর্তী কোনো সময় বাংলাদেশের মানুষ বাংলাদেশের যে হতে শেখাটা, এটা যে শেখানো হবে বা এই ন্যারেটিভটা আপনার এমবেডেড করতে হবে, এটা হয়নি। আপনি তাহলে তো ওই বাস্তবতাতে আমরা ভুলে যাইনি যে কেন একটা ছেলেকে আপনি যখন প্রশ্ন করেন সে বারবার বলে আমি বিদেশ যেতে চাই। হ্যাঁ, আপনার কখনো আপনি সিঙ্গাপুর হতে চেয়েছেন, কখনো আপনি ইউরোপ হতে চাচ্ছেন। কেন? আমি এমন বাংলাদেশের স্বপ্ন দেখতে পারি না যেখানে মানুষ বলবে আমি বাংলাদেশ হতে চাই। দ্যাট ইজ দ্য স্পিরিট। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা এবং অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাককে, দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা এখানে শেষ করতে হবে। আবারও দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।